নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একদম নতুন ধরনের একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, পটলের অনেক রকম রেসিপিতে তোমরা বানিয়ে খেয়েছো, তো আজকের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার। বর্ষাকালে চায়ের আড্ডায় এই রেসিপিটা একদম জমে যাবে। যাকেই তোমরা খাওয়াবে তারাই ভাববে হয়তো এটা দোকান থেকে কেনা, কিন্তু দোকানের থেকেও দুর্দান্ত মজাদার টেস্টের এই রেসিপিটা যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবেই। পটল আর মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো মজাদার স্বাদের, বানানো খুবই সহজ। তো বন্ধুরা, আর দেরি না করে চটপট চলো দেখে নাও আমি এই রেসিপিটা কি করে বানাচ্ছি। আর এই রেসিপিটা বানাতে বানাতে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব। তো বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখার, আর যদি ভীষণ ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার। এখন চলে এসেছি মূল ভিডিওতে। আমি এখানে বেশ বড় বড় লম্বা লম্বা কয়েকটা পটল নিয়েছি। তবে এই পটলগুলো কয়েকদিন আগে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, এগুলো ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে বের করে আমি কিছুক্ষণ আগে রেখে দিয়েছি। তারপর এই পটলগুলোকে প্রথমে আমি ছুরির সাহায্যে এইভাবে হালকা হালকা করে ছিলে নেব, তবে খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা করে যে ওপরের যে একটা পাতলা মতন আস্তরণ চলে যাচ্ছে। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি ছিলে নেব। এখানে বন্ধুদের কাছে একটা ছোট্ট টিপস আছে যে এই পটলগুলো গাছ থেকে পেড়ে টাটকা করতে যাবে না, তাহলে পরে কিন্তু যে প্রিপারেশনটা করছি সেটা কিন্তু ভালো মতন করতে পারবে না। এখানে দেখো আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে পটলগুলোকে কাটবো। তবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু পটলের বোটা দিকটা কেটে বাদ দিয়ে দিইনি, একদম গোটা গোটা পটল নিয়েছি। গোটা গোটা পটল নিয়ে ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট ঠিক করে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 7 থেকে 8 বার এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো সেখানে তোমরা 6 বার এইভাবে কেটে নিতে পারো বা 8 বারও কেটে নিতে পারো। তো লম্বা লম্বা করে সমানভাবে যাতে কাটা হয় সেই দিকে খেয়াল রেখে এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। তো একদম টাটকা পটল নেবে না, তাহলে সেক্ষেত্রে দেখবে পটপট করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ওই জন্য কিছুদিন আগে পটলগুলো কিনে নিয়ে আসার পর একটা ফ্রিজের মধ্যে রেখে দেবে, একটা কাগজ বা কাপড় জড়িয়ে, দেখবে আস্তে আস্তে পটলগুলো একটু হালকা একটু নরম হয়ে যাবে। তখন এইভাবে যদি কাটো তাহলে পরে কাটতে কিন্তু অনেকটা ইজি হবে। এবারে আমি এইভাবে প্রত্যেকটা পটলকে আগে লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত পটলগুলো খুব ভালো করে হালকা করে ছিলে নিয়েছি, তারপরে কিন্তু জল দিয়ে একটু ভালো করে ধুয়েও নিয়েছি। তারপরে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কারণ যে খোসাগুলো উঠেছে সেগুলো থাকলে পরে ভালো লাগবে না, আর কাটার সময় কাটতে গেলেও অসুবিধা হবে। সেই জন্য এইভাবে আস্তে আস্তে লম্বা লম্বা পটলগুলো আস্তে আস্তে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট পটলেরও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু একই খেতে লাগবে আর একই রকমই হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টোটাল পটলটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে, কিন্তু পটলগুলো গোটাই রয়েছে, একবারে কিন্তু খোলাগুলো বাদ চলে গেলেও চলবে না। এবার দেখো এই যে ভেতরে যে বীজ অংশটা রয়েছে দেখতে পাচ্ছ, এই বীজ অংশটাকে আমি এবারে বের করে নেব। তার জন্য পিলারের সাহায্যে তোমরা এইভাবে বের করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি অনেক রকম প্রসেস, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবেই কিন্তু তোমরা কাজটা করে নেবে। তবে আমি ইজি প্রসেসগুলো তোমাদের সামনে দেখাই। সাধারণত দেখেছো আমার আগের ভিডিওগুলো, সব কিছু টিপসও কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে থাকি। তো এইভাবে আস্তে আস্তে পিলারের সাহায্যে আমি ভেতরে যে বীজগুলো আছে ওগুলোকে আলগা করে নিলাম, তাহলে বীজগুলোকে বের করতে সুবিধা হবে বলে। এইভাবে আস্তে আস্তে চারিদিক থেকে এই পটলের বীজগুলোকে বের করে ফেলতে হবে, আর ভেতরটা একদম খালি হয়ে যাবে। তো তোমরা যদি পিলারের সাহায্যে এইভাবে ছাড়াতে পারো তো খুব ভালো কথা, যদি না পারো সেক্ষেত্রে চামচের পেছন দিকটা করে তোমরা আস্তে আস্তে এই পটলের বীজগুলোকে বের করে ফেলবে। তো কাজটা খুব একটা কঠিন নয়। আগেই বলেছি টাটকা পটল একদমই নেবে না, তাহলে এই বীজগুলো বের করার সময় পটলগুলো কিন্তু ফেটে বেরিয়ে আসবে, মানে যেগুলো লম্বা লম্বা করে কাটা হয়েছে সেগুলো থেকে কিন্তু ফেটে যাবে। তো জিনিসটা ভালো মতন তৈরি করা যাবে না। আমি এখন এইভাবে চামচের পেছন দিক দিয়ে সমস্ত পটলের বীজগুলোকে এইভাবে প্রথমে বের করে দেবো। দেখতে পাচ্ছ এখন দেখো পটলের ভেতর থেকে কিন্তু সমস্ত বীজগুলো বেরিয়ে গেছে, একদম ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। আশা করি দেখতে পাচ্ছ, আমি একটু ক্লোজ করে দেখালাম তোমাদের। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা
আমি এই যে দাগ করে কেটেছি তার ভেতর দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে দেখা যাচ্ছে বীজগুলো কিন্তু এর ভেতরে একটুও নেই। এখন যে অংশটা দেখতে পাচ্ছ পটলের বীজের সাথে যে নরম অংশটা, সেইটা এখানে আটকে রয়েছে। তবে নরম অংশগুলো থাকলে কোনো ক্ষতি করবে না, পটলের বীজগুলোকে কিন্তু বের করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই কাজটা কিন্তু আমি খুব সাবধানে করছি যাতে পটলটা কেটে না যায়। একদম ফাঁকা করে ফেলেছি, ভেতরে পটলের বীজগুলো বের করে ফেলেছি। এইভাবে খুব সাবধানে আমি চামচের পেছন দিকটা দিয়ে পটলের বীজগুলোকে বের করে ফেলবো। এই দেখো, এখন কিন্তু আমার পটলের বীজগুলো বের করে ফেলা একদম কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা পটলের ভেতর একদম খালি, দেখতেই পাচ্ছ। এই যে এটাও কিন্তু একদম খালি করে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে বের করে দিয়েছি। পটলের বীজগুলো দেখো অনেকটা কোয়ান্টিটির হয়ে গেছে। এবার এখানে একটা কাজ হচ্ছে, যদি তোমরা মনে করো পটলের বীজের এই অংশটাকে ফেলে দেবে না, সেক্ষেত্রে এই যে শক্ত যে পটলের বীজগুলো আছে সেগুলোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে নরম অংশগুলো এই রেসিপিতে ব্যবহার করতে পারো। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পটলের যে শক্ত শক্ত বীজগুলো সেগুলোকে বাদ দিয়ে ফেলতে হবে। এই প্রসেসে তোমরা বাদ দিতে পারো, অথবা তোমরা এটাকে একটু ভাপিয়ে নিয়ে পটলের বীজগুলোকে খুব সহজে ছাড়িয়ে ফেলে দিয়ে নরম অংশগুলোকেও নিয়ে নিতে পারো। তো আমি এখন এই নরম, এগুলো যথেষ্টই নরম আছে, তো এখান থেকে বীজগুলোকে আস্তে আস্তে চেপে চেপে দেখে দেখে আমি বীজগুলোকে একটা বাটিতে রাখছি, আর নরম অংশগুলো আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত বীজগুলো এভাবে ফেলে দেব, আর যে নরম অংশগুলো সেগুলো নিয়ে নেব আমার এই রেসিপিতে ব্যবহার করার জন্য। এখন আমি গ্যাস অন করে দিলাম। গ্যাসের উপরে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের ভেতরে বেশ কিছুটা পরিমাণের পোড়া তেল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগে আমি এক ব্যাচ কয়েকটা পটল ফ্রাই করে নিয়েছিলাম, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই লম্বা লম্বা পটলগুলোকে ফ্রাই করে। তো আমি এখানে অল্প করেই পটল দিয়ে দিলাম। দেওয়ার পর এই পটলগুলোকে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তার আগে আমি এর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন। নুনটা দিলে পরে পটলগুলো বেশ নরম হয়ে যাবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। ছাঁকা তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে এটাকে একটু নরম করে নিতে হবে। সেই মতন করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দিতে হবে। সাবধানে কাজটা করতে হবে যেন পটলগুলোকে যে চিড়ে চিড়ে দিয়েছি সেটা যেন কেটে না যায় বা খুলে না যায়, তাহলে পরে কিন্তু রেসিপিটা বানাতে গেলে অসুবিধা হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পটলগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দর নরমও হয়ে গেছে। এই পটলগুলো লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু নরম হয়ে যাবে আর একটু কালারটা চেঞ্জ হলেই ব্যাস হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে একটা প্লেটে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, পটলগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন এগুলো গরম আছে, এর মাঝখানে আমি কয়েকটা কাজ করে নেব। সেটা হচ্ছে এখানে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, সেখান থেকে আমি কয়েকটা বড় বড় পিসের কাতলা মাছের পেটি আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর পেটিগুলো বেশ মাছ রয়েছে সেরকম দেখেই কিন্তু পেটিগুলো নিতে হবে। তো এখানে আমার এই যে মাছের পরিমাণটা দেখতে পাচ্ছ, পেটিতে অনেকটা কোয়ান্টিটিরই মাছ আছে। তোমরা যখন মাছের পেটিটা ব্যবহার করবে, কেনার সময় দেখবে বিশাল বড় বড় যে মাছগুলো পাওয়া যায় সেই মাছের পেটিটা নেবে, তাহলে দেখবে পেটিতে অনেকটা পরিমাণের মাছ থাকবে। সেই মাছের মধ্যে আমি 3টে পেটি নিয়ে নিয়েছি। সেই মাছের পেটিতে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি। এবারে নুন হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব, যেন সমানভাবে নুন হলুদটা মাখানো হয়। তাহলে দেখবে ভাজার সময় তেলের মধ্যে যখন মাছ দেবে তখন কিন্তু মাছের তেল ছুটে গায়েও আসবে না। তো এইভাবে আস্তে আস্তে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লবণ হলুদটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেও দিতে পারো। এবার আমি গ্যাস অন করে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। মাছ রান্নায় সর্ষের তেলের জুড়ি মেলা ভার, তাই যে কোনো মাছ রান্নাতে সর্ষের তেল দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু আরও অনেক অংশে বেড়ে যায়। আমি এখানে তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এরপরে কিন্তু মাছগুলোকে ছাড়ছি। এখানে তোমাদের একটা খুব ভালো টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে যখনই তোমরা মাছ ভাজবে তেলেতে কিন্তু একটু নুন দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেবে, তাহলে দেখবে মাছ ভাজার সময় যে ফুটে ফুটে গায়ে তেলটা ছড়িয়ে আসে সেটা আসবে না, আর মাছ ভাজতে কিন্তু অনেকটাই ইজি হবে। যখন তোমরা মাছটাকে উল্টাবে তখন কিন্তু তলায় খুব বেশি যেমন কামড়ে যায়, উল্টানো যায় না, সেটাও কিন্তু হবে না।
আর তেলটা কিন্তু একদম হাইভাবে হিট হয়ে যাওয়ার পর কিন্তু কখনোই মাছ দেবে না, তাহলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাছটা কিন্তু কড়াইয়ের সাথে আটকেও যেতে পারে। ওই জন্য ভালো একটু গরম হলেই কিন্তু মাছগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। তবে এই মাছগুলো খুব লাল করে বা কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা লাল হলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। আর সেই মতন মাছটা ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই মাছের পেটিগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বেশি কড়া করে ভাজলে পরে কাঁটাটা যখন ছাড়ানো হবে তখন কিন্তু খুব ভালো করে ছাড়ানো যাবে না, কাঁটাগুলো মাছের সাথে আটকে থাকবে, তাই একটু হালকা ফ্রাই করে ভেজে নিতে হবে। তো আমি এখন একটা প্লেটে ভাজা মাছগুলোকে তুলে রাখলাম। এবারে যে তেলটা রইল সেই তেলেতে আমাকে আর একটা কাজও করতে হবে। তার জন্য কি করতে হবে দেখে নাও বন্ধুরা। আমি আগে থেকে একটা আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। সেই একটা বড় টাইপের আলুকে আমি তেলের মধ্যে দিয়ে চাপা দিয়ে একটু ফ্রাই করে নেব, যাতে সেদ্ধ হয়ে যায় আবার একটা ফ্রাইও হয়ে যায়। তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো, তবে আমি যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে বানিয়ে দেখবে, খেতে কিন্তু বেশি টেস্টি হয়। জল দিয়ে আলু সেদ্ধ করার থেকে এইভাবে যদি তেলে একটু ফ্রাই করে নাও, তাহলে পরে ঢাকা দিয়ে ফ্রাই করে নেবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তাই আমি এই আলুটাকে এইভাবে ফ্রাই করে তুলে নিলাম। এবারে এই মাছ আর আলুটাকে ঠান্ডা হতে দেব, কারণ গরম গরম আমি মাছের কাঁটাটা ছাড়াতে পারবো না, তাই আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আচ্ছা, মাছের কাঁটাগুলো ছাড়ানোর জন্য আমি একটা ইজি প্রসেস তোমাদের বলে দিচ্ছি। যখনই মাছের কাঁটা ছাড়াবে তার আগে কি করবে, আমি আলুগুলো এদিকে সরিয়ে দিলাম। এই আলুগুলোকেও চটকে নিতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, আলুগুলোকে আমি আগে একটু চটকে নিচ্ছি। তার জন্য আমি কি করব, আলুগুলো কিন্তু হালকা একটু গরমও রয়েছে, তোমরা এইভাবে প্রেস করে করে আলুগুলোকে একটু চেপে নেবে। তোমাদের যদি কোড়ার কিছু থাকে সেটা দিয়ে আলুগুলোকে ধরে একটু কুঁড়ে নেবে, তাহলে কিন্তু আলুগুলো বেশ সুন্দর করে এটাকে চটকে নেওয়া হবে। বা হাত দিয়েও করতে পারো, যদি গরম কারো কম লেগে থাকে বা ঠান্ডা করে নাও সেক্ষেত্রে কিন্তু হাত দিয়েও করা যাবে। তবে গরম গরম করলে এই আলুটা বেশ সুন্দরভাবে এভাবে ম্যাশ করা যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো হাতে আঠালো ভাব হয়নি, বেশ সুন্দর মতন আলুটা কিন্তু ম্যাশ করা গেল। আলুটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি মাছগুলো ভাজবো। দেখো এবার টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে ভাজা মাছগুলো রয়েছে, এই ভাজা মাছগুলো হাত দিয়ে না ছাড়িয়ে তার আগে এভাবে একটা ভারী কিছু দিয়ে এইভাবে ঠুকে নেবে। দেখবে মাছ আর কাঁটা অনেকটাই কিন্তু আলগা হয়ে যাবে, ইজি ছাড়ানো যাবে কাঁটাগুলো। সেই জন্য এইভাবে ঠুকে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ঠুকতে ঠুকতে একটা কাঁটা কিন্তু অলরেডি এই সাইডে বেরিয়েও এসেছে। বন্ধুরা, এই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি যাতে কাঁটাটা তোমরা খুব সহজে মাছ থেকে আলাদা করতে পারো। এই দেখো দেখতে পাচ্ছ, কাঁটার মধ্যে কিন্তু একটু মাছ লেগে থাকছে না, খুব সহজে কিন্তু কাঁটাগুলোকে এই দেখো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর মাছগুলো খুব সহজে বেছে নেওয়া যাচ্ছে। তো এইভাবে তোমরাও ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু অনেকটাই উপকারে আসবে এই প্রসেসটা। এইভাবে আমি সমস্ত পেটিগুলো থেকে মাছগুলোকে আলাদা করে নেব। আমি এখানে পেটির অংশটা নিয়েছি, কারণ হচ্ছে পেটিতে কম কাঁটা থাকে আর বড় বড় কাঁটা থাকে, সেগুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। তোমরা চাইলে গাদের মাছও নিতে পারো, কোনো অসুবিধা নেই, সাবধানে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। তো পেটির মাছটা দিলে এই যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়, কারণ পেটিতে থাকে অনেকটা পরিমাণে তেল আর চর্বিও থাকে। তো আমি কোনোটাই ফেলবো না, সবগুলোই কিন্তু আমি এই রেসিপিটাতে ব্যবহার করব। তার জন্য প্রথমে আমি মাছের যে অংশটা সেটাকে এইভাবে বেছে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ যে মাছের যে চর্বির অংশটা রয়েছে এটাকেও কিন্তু এইভাবে কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে। যদি কেউ খেতে না পছন্দ করো তাহলে এটা কিন্তু বাদ দিয়ে দিতেও পারো, অসুবিধে নেই। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে সমস্ত একদম মিক্সড হয়ে যাবে, আর ছোটো ছোটো টুকরোগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগে। তো সেই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে কাঁচি দিয়ে কেটে নিলাম। তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো, তবে ছুরি দিয়ে কাটতে গেলে একটু স্লিপ কেটে যায়, তাড়াতাড়ি কাটা হয় না, সেই জন্যই কাঁচি ব্যবহার করবে, দেখবে খুব সহজে কাটা যাবে। এবারে আমি বীজগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, তার নরম অংশটা নিয়ে নিলাম। আর আগে থেকে কেটে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুনকে কুচিয়ে রেখেছি। এই সমস্ত উপকরণগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবারে যে বাকি তেলটা ছিল সেই তেলটা কিছুটা তুলে রেখেছি, তার ভেতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনের টুকরোগুলো। এগুলোকে আস্তে আস্তে আমি কিন্তু একটু হালকা ফ্রাই করে করে কষে নেব, ঢাকা দিয়ে কষে নেব, তাহলে পরে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর একটু কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে গেছে।
এখন পেঁয়াজগুলো কষে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি মাছ ছাড়িয়ে রেখেছি, সেই মাছ ছাড়ানোর অংশটাকে এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে এবার একটু 2-4 বার নেড়ে দেবো। নাড়তে নাড়তে মাছের যে একটু রসালো ভাব আছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটেও যাবে। আর যে আলু চটকে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো আলুটা দিলে একটা বাঁধনের সৃষ্টি হবে, সেই জন্য তোমরা আলুটা ব্যবহার করবে। আর যদি মনে করো যে আলু দেওয়ার দরকার নেই, সেখানে তোমরা আলুটা স্কিপও করতে পারো। তবে মাছটাকে খুব ভালো করে বাঁধন আনার জন্য খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। তো এইভাবে আমি আস্তে আস্তে খুব ভালো করে কষে নিচ্ছি। রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু খেতে টেস্টি হবে। এবারে আমি দিয়ে দিলাম এর ভেতরে আমি 1.5 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ পরিমাণে নুন দিলাম। আর এর স্বাদকে বাড়ি তোলার জন্য অবশ্যই একটু চিনি দিয়ে দেবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর খুব ভালো করে কষতে হবে। কষতে কষতেই কিন্তু এটাকে একদম টেস্টি বানাতে হবে। তবে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে কিন্তু এই মাছের পুরটাকে কষে নিতে হবে। তো আমি এখন সাঁড়শি দিয়ে ধরে বেশ ভালো করে আমি এই মাছের পুরটাকে কষে নিচ্ছি। তো কষতে খুব বেশি সময় লাগবে না, তবুও 2 থেকে 3 মিনিট কিন্তু সময় দিয়ে ভালো করে কষতে হবে। 2-4 বার কষে নেওয়ার পর এই যে বীজের যে নরম অংশগুলো, বীজগুলোকে ফেলে দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও আমি এর ভেতরে দিয়ে দিলাম। এরপরেও কিন্তু আর কিছুটা সময় আমাকে কষে নিতে হবে, কারণ যে পটলের বীজের যে অংশগুলো দিলাম সেগুলো কিন্তু কাঁচা রয়েছে। সেগুলো আমাকে একটু কষার জন্য বেশ কিছুটা সময়ও দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যখন দেখবে যে কষতে কষতে কড়াইয়ের তলাতে একটু লেগে লেগে যাচ্ছে, তখন বুঝতে পারবে আস্তে আস্তে এটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে, মানে এটা একটা বাঁধন সৃষ্টি হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার এই মাছের পুরটা কিন্তু তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে। বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে। তো এখনই এটাকে কাজে লাগানো যাবে না, এই মাছের পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি ঠান্ডা করে 5 মিনিট পর ফিরে আসছি। আমি 5 মিনিট পর মাছের পুরটাকে নিয়ে চলে এসেছি। হালকা একটু গরম আছে, তবুও কাজটা করতে অসুবিধা হবে না। তো এবার যেগুলো পটলগুলো ফ্রাই করে রেখেছি সেগুলোও নিয়ে এসেছি। দেখো পটলগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে পটলে যে চিড়ে চিড়ে রেখেছি, এর ভেতরে যে বীজ বের করে নিয়েছি, এর ভেতরে এই মাছের পুরটাকে খুব ভালো করে এইভাবে বেশ অনেকটা কোয়ান্টিটি করে ভরে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কাটা অংশগুলো যেন ছেড়ে না যায়, ওই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে। আর পটলের একদম পেট ভরে একদম এই পুরটাকে ভরে দিতে হবে, তাহলে দেখবে একদম গোল হয়ে যাবে। পটলগুলো দেখতে কতটা সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ কতটা পুর ঢোকাতে হবে। এরকমভাবে চাপলে কতটা ভেতরটা ফাঁকা আছে, একদম এইভাবে ভর্তি করে মাছের পুরটাকে দিতে হবে। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে। এইভাবে আমি করে নিচ্ছি আস্তে আস্তে সমস্ত পটলগুলোতেই মাছের পুরটাকে দিয়ে নেব। তার জন্য তোমরা একটু মাছের পুরের কোয়ান্টিটিটা বেশি রাখতে হবে, তা নাহলে কিন্তু এই পুরটা করা যাবে না। আমি আগে অল্প করেই ভরে নিচ্ছি, তারপরে আবার যে পুরটা বেঁচে থাকবে সেটাকে কিন্তু সমান করে আবার এই পটলের ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে একটা আন্দাজ চলে আসবে যে কোনটার মধ্যে কতটা ঢোকাবো, তখন যদি কম পড়ে যায়। সেই জন্য আমি প্রথমে অল্প অল্প করে একটু ভরে নেব, তারপরে যে লাস্টে যেটুকুনি থাকবে সেটুকু আবার একদম পটলের মাঝখানটায় ঠুসে ঠুসে ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, হাতের সাহায্যে এইভাবে দিতে পারো বা চামচের সাহায্যেও ভরতে পারো, যেটা যার ইচ্ছা। তবে হাতের সাহায্যে করাটাই ভালো, তাহলে পরে দেখবে পটলের এই যে দাগ দাগ করে কাটা আছে সেগুলো ছেড়ে যাবে না, খুব ভালো মতন থেকে যাবে। এইভাবে সাইড দিয়ে দিয়ে যে কোনো সাইড দিয়ে দিয়ে মাঝখানটায় করে গোল করে ফুলিয়ে দিতে হবে। এই দেখো, এইভাবে প্রথমে পুরো নিতে হবে, তারপরে বাকিটুকু আমি আবার মাঝখানটায় দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার মাছের পুরটা কিন্তু পটলের মধ্যে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কতটা পেটটা গোল হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এই রকম করে কিন্তু পটলের মধ্যে এই পুরটাকে ঢোকাতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। আর এরপরের যে কাজটা এরপরে আমি করব, চলো এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এই পটলগুলোর পুরগুলো তো ভরা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণে। তো তার ভেতরে একটা ডিমকে ফাটিয়ে দিচ্ছি। ডিমটা শুধু ফাটিয়ে দেবো, এর ভেতরে আমি জল ব্যবহার করব না। ডিমটা দিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। তারপর ভালো করে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে আস্তে আস্তে। এটাকে একটু ঠিক মতনভাবে করে নিতে হবে। যদি মনে হয় যে খুব শুকনো শুকনো হয়ে যাচ্ছে,
সেই সময় তোমরা অল্প একটু দুধ অ্যাড করে দেবে। পাতলা লিকুইড দুধ দিলেই দেখবে এটার ঘনত্বটা এইরকম হয়ে যাবে। তো এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। বাড়িতে যে বিস্কুটগুলো আনা হয় কোটোর তলায় যে গুঁড়োগুলো থাকে সেইগুলোই আমি এখানে নিয়েছি। এতে কিন্তু খেতে দুর্দান্ত হবে। সেই বিস্কুটের গুঁড়োগুলো ফেলার দরকার নয়, এইভাবে রেসিপিতে তোমরাও লাগিয়ে দেবে, দেখবে দারুণ মজাদার লাগে খেতে। এবার এই ব্যাটারটা প্রত্যেকটা এই যে পটলের এগুলোকে এইভাবে গড়িয়ে নিলাম। তারপরে একটু লিকুইডটাকে ব্যাটারটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস, খুবই সহজ কাজটা। এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, তাহলে আমার হাতে লাগবে না ব্যাটারটা। তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো একদম কমপ্লিট হয়ে গেল। বিস্কুটের গুঁড়োটাও চারিদিকে লেগে গেল আর আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। এটাকে এবার আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলাম, এবার একটা প্লেটে রেখে দিলাম। এইভাবে সব পটলগুলোকেই কিন্তু এই প্রসেসে এরকম করে নিচ্ছি। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেলই বসিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার একটা একটা করে পটলগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। তবে সাথে সাথে নাড়তে যাবে না, তাহলে পরে কিন্তু পটলগুলো ছেড়ে যেতে পারে। আস্তে আস্তে এইভাবে তেলগুলোকে ওপর দিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। আর কখনোই হাই ফ্লেমেতে ভাজা যাবে না, কারণ ভেতরের পুরটা তো বেশ কুক হয়ে আছে আর ওপরটা একটু ক্রিস্পি বানাতে হবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমেতে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, একদম মুচমুচে ক্রিস্পি করে। তো আমি এইভাবে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলেই এই মাছের রান্নাটা করছি বলে সর্ষের তেলেই ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন তেলেই কিন্তু এটাকে ফ্রাই করে নিতে পারো। তো আমি আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে আমি এই পটলের চপগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা এক সাইডে চেঞ্জ হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে মুচমুচে করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেলটাকে ঝরিয়ে এবার আমি তুলেও নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের উপর রেখে দিলাম, এক্সট্রা তেলটা এর ভেতরেই অ্যাবজর্ব করে যাবে। তারপরে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ভেতরে মাছের পুর রয়েছে আর বাইরে থেকে একটা মুচমুচে কোট রয়েছে। আর এটা পটলের এই যে দুর্দান্ত রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যাকেই খাইছি সে কিন্তু আবারও আমার কাছে এই রেসিপিটা খেতে চেয়েছে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর খুব ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকো। আর একটা লাইক করে দিও। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্ট আমার কাজের উৎসাহও বাড়ায়। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওর সাথে থেকো। টাটা, বাই বাই।